দিকে সকাল থেকে না 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 আরে আমাদের বিড়ালটা আছে না একটা বিড়াল ভালো আছেন হ্যাঁ কেটে দিতে পরোটাগুলি বুঝছিস পরোটা কেটে একটাকে 4 টুকরো করে আপনি রাখবেন ওই পাশে তবুও তো আপনার কাজের নিচে থাকবে না আমরা একটু নদীর ওকে গোবেন্দা 2 মিটার একটা ধরে রাখেন মাঝখানে দিতে হবে রশিদে ধরলে একজন দেখেন তো মাঝখানে হচ্ছে কি মাছ হয় না এখনো আরো ওইদিকে আসবে আরো এদিকে কারেন্ট তুমি আরো ছড়াই নাও এখানে স্পেস দ্বিতীয় দিন সকালে আমরা গিয়ে উপস্থিত হলাম রাকিব মনিকার ছবির মতো বাড়িতে। আগের দিন রাতে কেউ এয়ারবিএনবিতে ছিলেন, কেউ হোটেলে ছিলেন, আমরা শহরে নিজের বাসায় ফিরে এসেছিলাম, আমরাও গিয়ে উপস্থিত হলাম। তা আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন নাস্তার আয়োজন হচ্ছে। পরোটা ছিল, খাসির মাংস ছিল, মিহিদানাও বোধহয় ছিল, এবং কিছুক্ষণ পরে শর্মিলা ধর সম্ভবত যতটুকু মনে পড়ে আলুর দম নিয়ে আসলেন। সেটা বেশ একটা দম যোগ করলো আমাদের সেই নাস্তার মধ্যে। নাস্তা সবাই খেয়ে ফেলছে সেই নাস্তা খেতে খেতে বা নাস্তা খাওয়ার আগেই নদীর ধারে আড্ডা চলছিল, কৌতুক চলছিল, একে অপরকে জড়িয়ে ধরছিলেন। অনেকদিন পরে দেখা অনেকের সঙ্গে, কারণ কোভিডের সময় বেশ কয়েকটি উঠান হতে পারেনি। সেলফি তোলা চলছিল। তুমিও চলে আসো, আসো তুমি আসো, আসমা বাবা চলে আসো। শিশির পড়ে যাবে, পিছনে জায়গা নেই। আমাদের আসো, আসো, আমরা যাচ্ছি, আসো আসো, আমরা পানিতে পড়ে যাব। শিশিরটা তো গোপেন তুললাম না, আমরা ছবি তুললাম না। গোপেন দা পিছনে জায়গা নেই, আপনি আসেন, সাবধান, খুব একটা মৃদু না। ও দিদি দিদি তো নাম হ্যাঁ আমি ফটোগ্রাফারদের ফটো না নামটা নামটা নাম শোনার পরে তো বললাম অনেক সুন্দর। আর আমাদের জন্য আমি ফটোগ্রাফারদের ছবি নিচ্ছি। আমাদের একটা বিখ্যাত জায়গা। আমার ছুরি ভালো লাগে, লাল 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 চাপা পেঁয়াজ একটু জীবনটাই শেষ। 16 আনাই নিচে, আপা 16 আনাই নিচে ছুটি ছাড়া সবার হাতে। এদিকে আও, কিচ্ছু না। আরে একটু সাহস বাড়াও মিয়া।
পরিচয় আছে সাথে মিহির কান্তি রাউত ভালো ছড়া আমাদের সুযোগ দিছে আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়ে নিয়ে যায় এখন মিহির এদিকে আও না পেপারে দেখছি এখানে আছেন সেটা দেখি আরে সেরকম ছবি তুলতেছে সবাই এই একটু পরে ছাড়েন, একটু পরে ছাড়েন। ওই যে তুলতেছে, ছবি তুলতেছে, নিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ, এই যে উনি ভাই এই যে ছবিতে ওটা উঠবে যে দুলাল ভাই মারছেন। ইয়েস, বেহাদ এইভাবেই হয়ে যায়। বেহাদ বিপ্লব, হ্যাঁ বেহাদ বিপ্লব, মেটিকুলাস প্ল্যান এখান থেকে চলে আসে। বিপ্লব এইভাবেই বেহাদ হয়ে যায়। এই চমন মাছ যখন খাবেন সেটা এক জিনিস, আর প্রকৃতি থেকে ধরে খাবেন আরেক জিনিস। আমাদের পূর্বপুরুষ এটা খাইতে চাচ্ছি না এই জন্যই। না, আপনি এখন এটা বুঝবেন না। আমরা যখন প্লেনে করে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ওই তুষারাবৃত এলাকায় আটকে যাব, তখন আমি আপনার দিকে প্রায় এরকম করে তাকাবো, তাহলে আপনি বুঝবেন ফুড চেইন কাকে বলে। হ্যাঁ, কে কাকে খাবে না, কে কাকে না, ও ভালো বলেছে। আচ্ছা, আপনি মাছ খান, আপনি মাংস খান, মুরগি খান, গরু খান, ছাগল খান, সবই খান, আপনারা খাওয়ার জন্য বাঘ আছে রেডি, বাস হয়ে গেল। আপনিও কিন্তু ফুড। অথচ ধারণা ছিল উনি সব খান, আর ওনার জন্য তৈরি আছে শাহরুখ খান। হ্যাঁ হ্যাঁ, আসলে কিন্তু বাঘ রেডি আছে, সিংহ রেডি আছে, সবাই রেডি আছে, মানে আপনিও খাবেন। সো ফুড চেইনটা মানে সিংহ আপনাকে খাওয়ার জন্য আসবে না আপনি যতক্ষণ ওর কাছে না যান। কিন্তু মানুষ নাস্তা খাওয়া শেষ হতে না হতেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। তাজুল ইমাম আগুনের পরশমণি গাইলেন, আমরাও গাইলাম তার সাথে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আলো যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরু আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। এই আয়োজনটি আবার করার চিন্তা ভাবনা করেছি খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে। আমাদের হাতে বেশি সময় ছিল না, তারপর আপনারা স্বল্প সময়ে যারা এসেছেন আপনাদের সবার কাছে আমাদের কৃতজ্ঞতা। আমাদের
খুব প্রিয় জন যারা এর আগে উঠান চিত্রশালায় এসেছিলেন, তাদের মধ্যে আমরা অনেককেই হারিয়েছি, আমাদের মাঝে তারা আর বেঁচে নেই। এবং খুব রিসেন্টলি আমরা হারিয়েছি আমাদের সকলের প্রিয় মুক্তিযোদ্ধা দিনুবিল্লাহ। তিনি ছিলেন আমাদের দীর্ঘ জীবনের সাথী। তাকে চিনি 25 বছরের উপরে, কানাডা আসার পর থেকেই তাকে চিনি, এবং আপনারা হয়তো আরও অনেক আগে থেকে তাকে চিনেন। দিনুদার মৃত্যু ছিল আমাদের কাছে খুবই অনাকাঙ্ক্ষিত, এবং আমরা হয়তো কেউই ভাবিনি যে এত অল্প সময় উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এবং তার মৃত্যুটাও ছিল অন্য সকল মৃত্যুর থেকে খুবই আলাদা। তিনি গান করতেন, শিল্পী দিনুবিল্লাহ রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন, এবং সেই গান শুনতে শুনতেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা উপস্থিত ছিলাম তার মৃত্যুশয্যায়, এবং আমরা যারা শিল্প সাহিত্যের সাথে জড়িত, যারা দীর্ঘদিন স্বপ্ন দেখে এসেছি যে আমাদের জীবন এবং মরণের দর্শন কি হতে পারে, তথাকথিত যা আছে আমাদের পৃথিবীতে তার বাইরেও কি হতে পারে, এমন চিন্তা তিনিও করেছিলেন, এবং তিনি সেটা স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। 30 লক্ষ মানুষের জীবন এবং রক্ত আছে। এই যে লাল টকটকে সূর্যটা পতাকায়, সেখানে দিনুবিল্লাহরও রক্ত আছে। আমরা জানি আলতাফ মাহমুদের পরিবারের সদস্য দিনুর বড় বোন ঝিনু ছিলেন আলতাফ মাহমুদের স্ত্রী, এবং দিনুবিল্লাহকে যে সীমাহীন নির্যাতন করা হয়েছিল একটাই কারণ ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে তো ছিলেনই। আলতাফ মাহমুদকে 71 সালের অগাস্টের 30 তারিখে যখন পাকিস্তানি হানাদার বাহিনী দেশের কিছু দালালদের সরবরাহকৃত খবরের মাধ্যমে আলতাফ মাহমুদের বাড়িটি চিনিয়ে দেওয়া হয়েছিল, এবং আলতাফ মাহমুদের কাছে মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা ছিল। 3 ট্রাঙ্ক অস্ত্র আলতাফ মাহমুদ রেখেছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্যদের জন্য। ঢাকায় যে সমস্ত মুক্তিযোদ্ধারা অপারেশন করত তাদের জন্য আসা অস্ত্রগুলো রাখা খুব ডিফিকাল্ট ছিল, কেউ সাহস পেত না। আলতাফ মাহমুদ তার বাড়িতে রেখেছিল। তার বাড়িতে এরকম একটি উঠানের মতো জায়গা ছিল বাড়ির পেছনে, সেখানে মাটির নিচে তিনি ট্রাঙ্কগুলোকে রেখেছিলেন। একজন সেই খবরটি পাকিস্তানি সেনাবাহিনীর কাছে প্রকাশ করে দিয়েছে, এবং তার বাড়িতে এক রাতে হানাদার বাহিনী এসেছিল, এবং আলতাফ মাহমুদকে তো ধরে নিয়ে গেলই, সঙ্গে দিনুবিল্লাহর 4 ভাই এবং শিল্পী আবুল বারেক আলভি ছিলেন সেদিন সন্ধ্যায় তাদের বাড়িতে, আলতাফ মাহমুদের বাড়িতে। আলভিকেও ধরে নিয়ে গেল। আলভি এসেছিলেন খালেদ মোশাররফের, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের একটা বার্তা আলতাফ মাহমুদকে দেওয়ার জন্য। সেজন্য দাদু ভাই, তোমার জন্য আমার ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল। তোমার গান দিয়ে আমি সমৃদ্ধ হয়েছি।
ভালোবাসা নিয়েও আমার শ্রদ্ধা রইল। ইজ মাই ব্রাদার, সে আমার বন্ধু, কলিগ, আমার বড় ভাই, পরিবারের মানুষ। আমার মা খুব আদর করত। পৃথিবীর কোনো দেশ আর বাকি নেই। আলো আপা সোলো ট্রাভেলার, গ্রুপে ট্রাভেল করে এবং ওনার যে সাহস, জীবনকে উপভোগ করার যে শক্তি, এটা আমি সবসময় অ্যাডমায়ার করি। তো আলো আপা আজকে মানে উঠানের আড্ডার সঙ্গে আছেন, এটা আমাদের জন্য ভালো লাগে। আর আমাদের শামীম ভাই, শিরিন আপা, তারা আপা, আলম ভাই, এনারা হচ্ছেন আমাদের নেপথ্য চালিকা শক্তি, সত্যি কথা। তো এদের কথা আমি তো ঝটপট করে বলছি যাতে আর কি বলে তাড়াতাড়ি সময় শেষ হয় এবং সবাই ওখানে মুরগি পোড়ানো হচ্ছে, এটা যেন মিস না হয়ে যায়। আর সবাইকে মানে আমি বেসিক্যালি এইবার অত বেশি সময় দেওয়া হয়ে ওঠেনি আমার নিজস্ব ব্যস্ততার কারণে। তারপরে ওই যে সবাই এসেছেন, এত ভালো লাগছে, এজন্য তো কৃতজ্ঞতা বলতেই হয়। কিন্তু সময় তো এখনো শেষ হয়নি, আমাদের রান্নাঘরে আরো আছে পিকচার, আমি বাকি তো চলবে। আমার একজন মামা মারা গেছে দুদিন আগে। আমি ঠিক দোলাচলে ঢুকছিলাম আসতে পারবো কিনা, কিন্তু আমার মেয়ে আমাকে বললো, মা তুমি যাও, তোমার ভালো লাগবে, কারণ এত সুন্দর। আমি যদি আসতে না পারতাম, আমার মনে হতো আমার 2000 আমাদের আসলে খুব ভালো সময় কারো যাচ্ছে না। আপনারা, আমার দেশটা আক্রান্ত, আমার দেশটা শকুনের খপ্পরে। তো সেই জায়গা থেকে যখন আমারই মতো মানুষগুলো, আপনি জানেন আমার মতো আপনারাও নিশ্চয়ই, যাদেরকে অনেক সময় বন্ধু মনে করতেন, সেই বন্ধুগুলো নেই। আমার তালিকা অনেক ছোট হয়ে গেছে, বন্ধু তালিকা। আমার হয়তো সহপাঠী ছিল, ওই বন্ধুদের তালিকায় এখন ওরা নেই। আমি বন্ধু বলতে আপনাদের মতো মানুষগুলোকেই বুঝি। বন্ধু বলতে আমি তাদেরকেই বুঝি যাদের সাথে আমি আমার দেশের কথা বলতে পারি। আপনারা যারা বলেছেন আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ কিছুর কথা বলবো না, কিন্তু সারা জীবন আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি মুক্তিযুদ্ধের কথা বলবো, মুক্তিযোদ্ধার কথা বলবো, দেশের কথা বলবো, আমি ভালোবাসার কথা বলবো, আমার বাংলা ভাষার কথা বলবো, কারণ সেটা আমার শেকড়। তো আমি আজকে এখানে এসেছি, আমি অনেক কিছু পেয়েছি, আমি অনেক কিছু নিয়ে ফিরে যাব কংক্রিটের শহর নিউ ইয়র্কে। আমার ভালো লাগা আপনাদের জন্য। আমি আজকে সন্ধ্যায় আপনাদের সাথে আবারও দেখা হবে, কাল পর্যন্ত আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন এবং হৃদয়ে বাংলাদেশকে ধারণ করবেন। বাংলাদেশটাকে যেখানেই আপনারা যেই জায়গাতেই আছেন, আপনারা অবশ্যই কথা বলে যাবেন, অবশ্যই রুখে দাঁড়াবেন যেখান থেকে, কারণ বাংলাদেশে যারা আছে তারা কথা বলতে পারছে না। একজন শত্রুর কাছে বাংলাদেশ এখন আমাদের ছিনিয়ে নিতে হবে। ভালোবাসা সবার জন্য, অনেক ভালো থাকবেন। যে আমরা এনভায়রনমেন্টটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি আমাদের জীবনে, পারিপার্শ্বিকতায় এবং অবশ্যই শিক্ষা জীবনে। আমার কাছে এই উঠোন থেকে অরণ্যে এর এক জ্বলন্ত উদাহরণ। লেটস গিভ দেম আ বিগ হ্যান্ড। কেন জানেন? কারণ আমার সৌভাগ্য হয়নি আসা এই আয়োজন। গতবার যখন আসবো বলে ভেবেছি, তখন পরিস্থিতিগত কারণে হয়নি। পরিস্থিতিগত কারণটা যদি খুলে না বলি তাহলেও সবাই বুঝবেন। আমি জানতাম যে রাকিব একজন আঁকিয়ে, একজন চিত্রশিল্পীর প্রতি আমার একটা বিরাট শ্রদ্ধা পড়েছে। আমি কি বেশি সময় নিচ্ছি? আচ্ছা, এই সময় বিশেষ করে গত 2-3 দশক ধরে সবকিছুর ভেতরে ধর্মকে দিয়ে দেখার একটা চেষ্টা, বিশেষ একটা গ্রুপ যারা সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, যারা আমরা চিনি একদম, তাদের কথা বাদ দিও, একটু বুদ্ধিভিত্তিক মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে বিকশিত হয়েছে, যারা আমাদের মতোই পড়াশোনা করে, শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান সমস্ত কিছুই তারা জানে, কিন্তু এই সমস্ত জ্ঞানকে তারা প্রকাশ করে ওই খাঁটি মৌলবাদী, যাদেরকে আমরা রাজাকার বলি, তাদেরকে সমর্থন করে। অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু ঠিক বুঝতে পারে না, যেহেতু তারা সেখানে মার্কস, এঙ্গেলস, দেরিতা, হাইডেগার, লালন, লাকান সব কিছু বলে, কিন্তু এই সমস্ত কিছুকে দিয়ে তারা মূলত ওই ঘাতক আলবদর, আলসামস এবং রাজাকারদের বয়ানকে প্রতিষ্ঠিত করে ভিন্নভাবে। এই বিষয়টি নিয়ে তিরুবিল্লা কথা
ফলে ওইটা নিয়ে বই লেখা আগ্রহ অনুভব করেছেন, সে সময় উনি বইটি লেখেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সন্ধ্যাবেলায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অতর্কিত আক্রমণ করে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন। এই সংবাদ শুনে অথচ তাদেরকে ঢাকায় যখন পাঠানো হয়েছিল, বলা হয়েছিল ঢাকা শহরে তারা কোনো অপারেশন করতে পারবে না, শহর থেকে দূরে কমলাপুর কোনো শহর এইসব স্থানে আমি বলেছি আমরা উগ্র বড়, উগ্র বড় না, দুও বড়। মানুষ যখন একটা নির্দিষ্ট এলাকায় থাকে, সে একটা নির্দিষ্ট সংস্কৃতিতে অভ্যস্ত হয়। সে যখন সেই এলাকা ছেড়ে কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে, নতুন একটা এলাকায় যায়, সে কিন্তু সহজেই সেই এলাকার লোকের সঙ্গে মিশতে পারে না। তার সময় লাগে, হয়তো কয়েক প্রজন্ম সময় লাগে। সেই সময়টুকু সে নিজের ভাষা, নিজের সংস্কৃতি চর্চা করে। সে চায় কয়েকটি প্রজন্ম তার নিজের ভাষা শিখুক। হ্যাঁ, অবশ্যই এক সময় সেন্ট লরেন্টে ইলিশের চাষ সম্ভব হয় না। কান্দিয়া কান্দিয়া আমার জীবন রে, ও কান্দ কেনে মন পাখি, তোমার যত্ন কইরা দিলাম মনে ঠাই, তোমার যত্ন কইরা দিলাম মনে ঠাই, সেই তোমার দিল পাখি চলো ফিরে সাটকা শহর দুইজন দুর্গরে হাতে হাতে ধইরা রিক্সা চালার রসিক বন্ধু জানালাম এলিয়ারে, রিক্সা চালাও রসিক বন্ধু রে। থ্যাংক ইউ। ধন্যবাদ তপনদা, আমাদের আবেগ আপ্লুত করে ছেড়ে দিলেন। এবং এখন আমরা এখানেই শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, আলিঙ্গন। আমরা আবার করব। আমরা কাউকে হারাতে চাই না। আমরা ভালোবাসি মুক্তিযুদ্ধ, বাংলা ভাষা, বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় বাংলা। কারণ আছে জায়গাটা কি আমি যখন ছোট ছিলাম হেরা বাইরে থেকে আমি দেখতাম। এখন সাগর বলতেছে আসমাপার চেয়েও বড় কেউ আছে। আমি কি এত প্রাকৃতিক নাকি দেখি কালকে এটা ভালো ছিল না, তুমি বলো তারপরে শুনে না। আমি এত অভদ্র না, আরো বেশি বেশি আপনি কখনো না না তার একটা সাজেশন দেই, বাঘের লেজ দিয়া কখনো কান চুলকে সুপার হিরো না, আসলে বাঘের লেজ দিয়ে কান চুলকায়েন না। চুলকাইলে তারপর যে সারাদিন যে খাবারগুলো খাইবেন না, আপনি সমস্যায় তখন আপনার প্রবলেমের মধ্যে সমস্যা হয়ে যাবে। তো প্রবলেমের মধ্যে তখন আপনার প্রবলেমের মধ্যে সমস্যা হয়ে যাবে। ভিডিও করছেন, তিনিও হাসছেন, তিনি জানেন যে আমি সত্য বলছি।
এখন আপনি একটা বললেন না পরিতে পারবেন কি মারা গেছে না এই মাত্র তবে ওই ঘন্টাখানেক খুব কষ্টে ছিল লাইফ সাপোর্ট থেকে ছিল আবার গেল। সংস্কৃতি চর্চার প্রয়োজন কেন? সংস্কৃতি চর্চা মূলত একটি আত্মরক্ষার উপায়। যারা একই সংস্কৃতি চর্চা করে তারা একই টোটেমভুক্ত মানুষ। যুদ্ধক্ষেত্রে যেমন পতাকা থাকে, পতাকা দিয়ে কিন্তু আক্রমণ করা যায় না, আক্রমণ করতে হয় বন্দুক দিয়ে। কিন্তু পতাকা থাকে এই জন্য যে যাতে একই দলের বন্দুকধারীরা এক জায়গায় থেকে প্রতিপক্ষকে আক্রমণ করতে পারে। এই যে সংস্কৃতি চর্চা, সেটা দেশে হোক বা কানাডার মতো ডায়াসপোরিক পরিবেশে হোক, করতে হলে আপনাকে সমমনা সমচিন্তার লোকদেরকে একত্রিত করতেই হবে, যেটা রাকিব হাসান এবং নাহার মনিকা গত 1.5 বা 2 দশক যাবৎ করে আসছেন। তারা এরা নাম দিয়েছেন এই যে আন্দোলন বা এই যে অনুষ্ঠান, তারা এর নাম দিয়েছেন উঠান। নামটা খুবই গুরুত্বপূর্ণ, জানি না কে এই দারুণ নামটি দিয়েছেন। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের যে গ্রামের বাড়ি ছিল সেই প্রত্যেক বাড়িতে একটা উঠান থাকতো। সেই উঠানে পূজা হতো, গাজির গান হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব উঠানে আসতেন, উঠানেই বিভিন্ন আলাপ হতো। সে উঠান থেকে অনেকে হয়তো ঘরেও ঢোকবার অনুমতি পেত। আমাদের ড্রয়িং রুম সংস্কৃতি এসে এই উঠান সংস্কৃতিকে অনেক দূরে ঠেলে দিয়েছে। কিন্তু পৃথিবীর দেশে দেশে বিভিন্ন নগর পরিকল্পনায় উঠান আবার ফিরে আসছে। সবাই বলছে ড্রয়িং রুম উঠানকে প্রতিস্থাপিত করতে পারে না। উঠান না থাকার কারণে মানুষ মনের কথা বলতে পারছে না, অন্যের মনের কথা শুনতে পাচ্ছে না। সুতরাং অনেকগুলো বাড়ি চারপাশে থাকবে, মাঝখানে একটা উঠান থাকবে। এরকম নগর পরিকল্পনা ইউরোপে, বিশেষত স্পেনের বার্সেলোনায় ফিরে আসছে বলে আমি অনলাইনে দেখেছি। এবং অপরাহ্ন ভোজনের পরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেলাম উদ্দিন নামে এক রেস্টুরেন্টে। সেখানে একটি স্টেজের মতো করা হয়েছিল। সেই স্টেজে একটা সেমিনারের মতো হলো। আমরা কয়েকজন স্টেজে এসে বসলাম, আমরা বক্তব্য রাখলাম। বিষয় ছিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহিত্য সংস্কৃতি সেবীদের কী করণীয়। দর্শকদের মধ্যে থেকে কেউ কেউ বক্তব্য রাখলেন, প্রশ্নও করলেন। সেই প্রশ্নের আবার উত্তর দেওয়া হলো। স্টেজ পর্ব শেষ হবার পরে লুৎফর রহমান রিটন তাজুল ইমামকে একটি মানপত্র উপহার দিলেন উঠানের পক্ষ থেকে। এবং তারপরে ছোট্ট শিশু নিরাল, একটা ছোট্ট মেয়ে, রাকিবের ভাইঝি, যাকে আপনারা গত ভিডিওতে দেখেছেন, সে তাজুল ইমামকে পুষ্পার্ঘ্য অর্পণ করল। তারপর তাজুল ইমাম মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন। আলো তাজিম, আলো আপা, আপনি এখানে আসো। নিরাল, তুমি আসো। আলো আপা আমাদের মন্ত্রিয়ালের সকলের ভালোবাসার আপা, সকলের বড় বোন। আলো আপা তাজুল ইমামকে উত্তরীয় পড়াবেন। এবং নিরাল, প্রথমে নিরাল তাজুল ইমামকে ফুল দিয়ে বরণ করবে। নিরাল 3 বছরের একজন শিশু, এবং এই শিশুর ভিতরে যেন মুক্তিযুদ্ধ বেঁচে থাকে এই আশা আমরা করতেই পারি। চিরদিন মুক্তিযুদ্ধ। আসো নিরাল। আপনারা সবাই দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানাবেন। আজকে আমি আপ্লুত, ভীষণভাবে আপ্লুত। আমাদের কমিউনিটির কাছ থেকে আমি বিভিন্ন সময়ে দীর্ঘ 45 বছরের প্রবাস জীবনে আমি অনেক সম্মান পেয়েছি, সম্মাননা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তারা
একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে সম্মান করেছেন। আমি মনে করি এটা শুধুমাত্র ব্যক্তি তাজুল ইমামের পাওনা নয়, এটা পুরো মুক্তিযোদ্ধা যে জেনারেশন, যারা আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি, অস্ত্র ছাড়াও যুদ্ধ করেছি, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলাম, আমাদের মা বোনেরা ছিলেন, গ্রামের চাষি, মজুর, কৃষানি, কৃষক সবাই মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। কোনো না কোনোভাবে তারা তাদের সমর্থন, মুক্তিযুদ্ধের প্রতি তাদের সহানুভূতি, যোদ্ধাদের প্রতি তাদের ভালোবাসা, সম্মান তারা জানিয়েছেন। তো আজকে সামান্য স্মৃতিচারণ করতে চাই, যদি আপনাদের বিরক্তি করা না হয়। আমার বয়স তখন 17। আমি চট্টগ্রামে পোর্ট কলোনিতে আমার বাবা মা, পরিবার, ভাই বোনের সঙ্গে থাকতাম। সেই সময়টাতে তখন গোটা দেশ জুড়ে প্রথমে তো সেই অসহযোগ আন্দোলন, গণ অভ্যুত্থান মানে গণ আন্দোলন, বিপুল এক আন্দোলনের ভেতর দিয়ে তারপরে নির্বাচন হয়ে গেল, নিরঙ্কুশ বিজয়, বাঙালি মাথা উঁচু করে দাঁড়ালো। একটা জিনিস এখানে আমি অনেক সময় বলেছি যে বাঙালি জাতি মানে আমরা যারা বাংলাদেশের বাঙালি তাদের কথা আমি বলছি, এই দরিদ্র জনগোষ্ঠী আমি দেখেছি, এমনকি যারা সম্পদশালী মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তাদেরকেও দেখেছি, মেরুদণ্ডটা সোজা ছিল না, মেরুদণ্ডটা আনত ছিল। জি হুজুর, হ্যাঁ হুজুর, করে দেব হুজুর, এইরকম একটা ব্যাপার ছিল। এই জাতিটাকে যিনি মাথা তুলে দাঁড় করিয়ে দিলেন, মেরুদণ্ডটাকে সোজা করে দিলেন এবং দৃপ্ত এক ভঙ্গিতে পুরো জাতি দাঁড়িয়ে গেল, সে একজন মানুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং ওনার স্মৃতিচারণ শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল সঙ্গীতানুষ্ঠান, যেখানে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের শিল্পীরা গান গেয়েছেন, মন্ট্রিয়লের শিল্পীরাও ছিলেন। গান শুনতে শুনতেই রাতের ডিনার সার্ভ করা হয়ে গেল। রাত তখন অনেক, প্রায় 10টা বাজে। চমৎকার ডিনার ছিল। সেটা ছিল মুরগির মাংস, রুই মাছ, তারপরে খুব দারুণ এক আলু ভর্তা এবং বেগুন ভর্তা, চমৎকার ডেজার্ট ছিল। আপনাদের লোভ লাগানোর জন্য বলছি না, আসলেই খাবারটা খুব ভালো ছিল। এইসব খাবার খেতে খেতে আমরা উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা শিল্পীদের গান শুনলাম। অনেক রাত অবধি, আমার মনে হয় রাত 1:30টা অবধি চলেছিল এই অনুষ্ঠান। পরদিন সকালে উঠানের অভ্যাগতরা সবাই আবার মনিকা রাকিবের সেই ছবির মতো বাড়িতে একত্রিত হলেন এবং মধ্যাহ্নভোজন করে সবাই যে যার ডেরায় ফিরে গেলেন। এই যে উঠান আয়োজিত হলো 3 দিন ধরে, 12, 13, 14ই সেপ্টেম্বর, আমি মনে করি এটা ডায়াসপোরা কমিউনিটি বা অভিবাসী জনগোষ্ঠীর জন্যে একটা উদাহরণ। এই উদাহরণ পৃথিবীর অন্যত্র যে বাঙালিরা ছড়িয়ে আছে তারাও চাইলে অনুসরণ করতে পারেন। এটা আক্ষরিক অর্থও ছিল উঠান, আবার রূপক অর্থও ছিল উঠান। আক্ষরিক অর্থ উঠান কারণ রাকিব মনিকার বাড়ির উঠানেই আমরা একত্রিত হয়েছিলাম। আবার এটা রূপক অর্থ উঠান কারণ এই যে সাংস্কৃতিক ভাষিক মিলন মেলা, এখানে আমরা অন্যের ধারণা জানতে পেরেছি, অন্যের আইডিয়া জানতে পেরেছি, আমরা আলাপ করেছি, কিছুটা ঝগড়াও হয়তো করেছি, কিছুটা মনোমালিন্য হয়েছে, কিন্তু আমরা সমৃদ্ধ হয়েছি একে অপরের সঙ্গে আলাপ করে, উঠানে যা হতো আর কি আগের দিনে। এবং
আমরা সেই সব লোক এই উঠানে একত্রিত হয়েছি যারা সম্ভাবনা। আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা কেউই অতি অল্প মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে অন্য অনেকের মতো বিকিয়ে দিতে চাই না। এখানে এমন কেউ ছিলেন না যিনি বাংলাদেশের স্বাধীনতায় বিন্দু মাত্র অবিশ্বাস করেন। তো এই সফল উঠান অনুষ্ঠানের পর আমাকে বলতেই হচ্ছে জয় উঠান এবং জয় বাংলা। এবং এই বাংলা কিংবা বাংলাদেশ রাষ্ট্র যিনি সৃষ্টি করেছেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বলতে হচ্ছে জয় বঙ্গবন্ধু। আপনাদের মঙ্গল হোক। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং উঠানও অতি শীঘ্রই আগামী বছর আবার আয়োজিত হবে। এই সব কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন।